নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা প্রথম থেকেই আলোচনা করছিলাম যে G7 মিটিংয়ে বড় কিছু ঘটতে চলেছে, কারণ যে সমস্ত বাইল্যাটারাল মিটিংগুলো হবে সেখানে অনেক কিছু নতুন সমীকরণ উঠে আসতে পারে। এবং G7 মিটিংয়ের প্রথমেই আমরা দেখলাম যে পিএম মোদি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা একে অপরকে হাগ করলেন না, আলিঙ্গন করলেন না, জাস্ট হ্যান্ডশেক করলেন। এবং পিএম মোদির পাশে বসে ডোনাল্ড ট্রাম্প, ইয়েস, বাংলাদেশের মিডিয়াগুলো খুব লাফাচ্ছে যে পিএম মোদির পাশে বসে ডোনাল্ড ট্রাম্প পিএম মোদিকে খুনি বলেছে ইত্যাদি। কেন, কি প্রেক্ষাপট, কি ব্যাপার, এই প্রত্যেকটা জিনিস আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব, কারণ গোটা ইন্টারন্যাশনাল রিলেশনে, জিওপলিটিক্সে এর প্রচণ্ড রকমভাবে ইম্পর্টেন্স রয়েছে, গুরুত্ব রয়েছে। দেখুন, আমরা প্রায় 9-10টা পয়েন্ট কভার করব আজকের এই ভিডিওতে, একটা একটা করে বুঝতে শুরু করুন। প্রথমেই যেটা আমি বলছিলাম, এবং বিভিন্ন জায়গায় হেডলাইনও হয়েছে, নো হাগ, জাস্ট আ হ্যান্ডশেক। পিএম মোদি এবং ডোনাল্ড ট্রাম্প একে অপরকে আলিঙ্গন করলেন না। আপনি বলবেন, এটা কি এমন বড় ব্যাপার? আমাদেরও তো বন্ধুদের দেখা হলে কখনো আমরা বুকে জড়িয়ে ধরি, কখনো হাত মেলাই, কখনো এমনি চা খেতে খেতে গল্প করতে শুরু করি, হাতও মেলাই না, এতে কি এলো গেল? আপনাকে বুঝতে হবে, পিএম মোদি আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে অপরের কোনো বন্ধু নয়। একজন পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিনিধি, প্রধানমন্ত্রী, এবং আর একজন পৃথিবীর সব থেকে শক্তিশালী এই মুহূর্তের রাষ্ট্রের প্রতিনিধি এবং রাষ্ট্রপতি। তাই তাদের প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি এক একটা সিগন্যালিং, এবং এনারা যা কিছুই বলছেন, যা কিছুই করছেন, বলছেন বা করছেন তো তিনি, কিন্তু অ্যাকচুয়ালি তার যে টিম তার পিছনে রয়েছে, প্রত্যেক মুহূর্তে তাদের টিম, এক্সপার্ট আইএফএস অফিসার এবং জিওপলিটিক্যাল অ্যানালিস্টদের টিম তাদেরকে মিনিটে মিনিটে ব্রিফ করছে, স্যার আপনার এটা করা উচিত, স্যার এখন আপনার এটা করা উচিত, স্যার হাত মেলাবেন, হ্যান্ডশেক করবেন, হাগ করবেন না, স্যার একে হাগ করুন, স্যার ওর সঙ্গে হাত মেলানোরও দরকার নেই। কারণ প্রত্যেকটা জিনিস গোটা পৃথিবীর কাছে মেসেজিং হচ্ছে। জিওপলিটিক্স এইভাবেই চলে। জিওপলিটিক্সকে বুঝতে গেলে জিওপলিটিক্সের ভাষা আপনাকে ডিকোড করতে হবে, এবং জিওপলিটিক্সের ভাষার মধ্যে একটা অন্যতম চ্যাপ্টার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ সিগন্যালিং। এবং পৃথিবীর যখনই টপ কোনো সামিট হয়, সেই সময় কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের বডি ল্যাঙ্গুয়েজ ডিকোডিং স্পেশালিস্টদের রেডি রাখে প্রত্যেকটা মুহূর্তকে অ্যানালিসিস করার জন্য। আমি আপনাদেরকে আরাত্তাইতে, কখনো পুরনো যারা রয়েছেন তারা খেয়াল করতে পারবেন, এগুলোর প্রত্যেকটা ব্যাপার আছে, আজকের ভিডিওতে বলে আমি লম্বা করব না। যে যখন দুই রাষ্ট্রপ্রধান একে অপরের সঙ্গে কথা বলছেন, তার সিটিং পশ্চার কেমন রয়েছে, সে কি খুব রিল্যাক্সভাবে বসে রয়েছে, নাকি সে খুব সচেতনভাবে বসে রয়েছে, তার চোখ মিনিটে জেনারেলি যতবার ব্লিঙ্ক করে সেগুলো প্রত্যেকটা প্রোফাইলিং করা হয়। এই সময় বেশি ব্লিঙ্ক করছে কি, কোনো ঘরে ঢোকার সময় সে কি আগে ঘরের কর্নারগুলোয় তাকাচ্ছে, নাকি নর্মালি চেয়ারের দিকে, টেবিলের দিকে তাকাচ্ছে, জেনারেলি তার কাঁধের যে পশ্চার থাকে সেটা কি স্টিফ হয়ে রয়েছে নাকি রিল্যাক্সে রয়েছে, সে জেনারেলি যে স্পিডে হাঁটে তার হাঁটার স্পিড কি স্লো হয়ে গেছে, সেম আছে, নাকি বেশি হয়ে গেছে, সে জেনারেলি কারোর সঙ্গে দেখা হলে আগের যতবার দেখা হয়েছে যত সেকেন্ড, মাইক্রোসেকেন্ড ধরে হাসে বা হ্যান্ডশেক করে, এবারে সেটা বাড়ছে নাকি কমছে, এই প্রত্যেকটা জিনিসকে ডিকোড করা হয়। কারণ জিওপলিটিক্যালি যে সাইকোলজি অ্যানালিসিস করা হয়, সেখানে একটা কথা বলা হয় যে ইউ মে লাই, ইউর বডি উইল নট। মানে আপনি মিথ্যে কথা বলতে পারেন, আপনার বডি কিন্তু জেনারেলি মিথ্যে কথা বলতে পারে না। বডিকে অনেক ট্রেন করলে তবে গিয়ে বডি মিথ্যে কথা বলতে পারে। মানে আমি মুখ দিয়ে হয়তো একটা বলবো, বাট আমার বডি রিয়াক্ট করবে অন্যভাবে, যেটা আমি অ্যাকচুয়ালি ব্রেনের মধ্যে ভাবছি। সেই জন্য জিওপলিটিক্সের আলোচনাতে বডি ল্যাঙ্গুয়েজ ডিকোড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে ওঠে। আমি এর থেকে ডিটেলে আর আজকের ভিডিওতে যাচ্ছি না, আপনারা বললে অন্যদিন অন্য একটা ডিটেল ভিডিও আমরা মডিউল ধরে ধরে করে দিতে পারবো, যে সেখানে কাঁধের পশ্চার থেকে শুরু করে, সেখানে সিটিং পশ্চার থেকে, হাঁটার পশ্চার থেকে, হ্যান্ডশেক, চোখ ব্লিঙ্ক করা, কোনটা কি মিন করে। আচ্ছা, নেক্সট।
তো আমরা প্রথমেই দেখলাম যে একটা কোল্ড অভ্যর্থনার মাধ্যমে শুরু হলো ভারত এবং আমেরিকার G7 মিটিংয়ের ডিকোড করার খেলা। সেকেন্ডে একটা হঠাৎ ঘটনা ঘটে গেল, যেটা কিন্তু আগে থেকে প্ল্যান্ড থাকে না। যখন সিঁড়িতে জাস্ট একটা স্টেপ উঠতে হবে ছবি তোলার জন্য, তখন ডোনাল্ড ট্রাম্পের উঠতে কষ্ট হচ্ছিল, কারণ মানুষটার বয়স 80+, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই সময় ওনার যখন উঠতে কষ্ট হচ্ছে, মোদিজি নিজের ডান হাতটা এরকম করে বাড়িয়ে দেন এবং উনি মোদিজির হাতে এখানে ভর দিয়ে ওঠেন। এই যে জিনিসটা, এইটা কিন্তু আগে থেকে টিমের পক্ষে শিখিয়ে রাখা সম্ভব নয়, কারণ ডোনাল্ড ট্রাম্পের উঠতে যে কষ্ট হবে সেটা আগে থেকে বুঝে রাখা সম্ভব নয়। এবার মোদিজি যেটা করলেন, এই জেস্টারটা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ভারতবর্ষের জন্য অত্যন্ত ভালো একটা কাজ হয়ে গেছে জিওপলিটিক্সে এই প্রত্যেকটা ছোট ছোট জিনিসের এতটাই ইম্পর্টেন্স থাকে। ভারতবর্ষের মেসেজিং তো আমি বলবো না, আমি এখানে বলবো যে গোটা ভারতবর্ষের বা ভারতবাসীদের যে ইনস্টিংক্ট অপরের যে কোনো সাহায্যে হেল্পিং হ্যান্ড হয়ে দাঁড়ানোর, হেল্প জন্য হাত বাড়িয়ে দেওয়ার, সাহায্য এগিয়ে দেওয়া, সেইটা প্রতিফলিত হয়েছে এখান দিয়ে। ভারতবর্ষের যে সোল, সেইটার প্রতিচ্ছবি পাওয়া গেছে এই জেস্টারের মাধ্যমে। এবার এইটা না পিএম মোদিকে ইনস্ট্যান্টলি করতে হয়েছে, ওনাকে ডিসিশন নিতে হয়েছে। ওনার জায়গায় এখানে আমি আপনি রামশ্যাম চলে গেলে আমরা পারতাম না। আমি ক্লাসরুমে অনেক বেশি হ্যান্ডেল করে ফেলতে পারবো, বাট আপনি যে প্রফেশনে আছেন সেটা অনেক ভালো হ্যান্ডেল করে ফেলতে পারবেন, এইটা সম্ভব নয়। এইটা সম্ভব, এই যে লোকটা যিনি এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ইনি লাস্ট 25 বছর ধরে হেড অফ দ্য স্টেট রয়েছে। 13 বছর ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, 12 বছর লাস্ট উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন। কাজেই এই ধরনের প্রোটোকলে হঠাৎ কোনো অপরচুনিটি চলে এলো, সেটাকে সেকেন্ডের মধ্যে কিভাবে অপরচুনিটিটাকে নিজেদের সুবিধায় ব্যবহার করতে হয়, কিভাবে রিয়্যাক্ট করতে হয়, ওই ডিসিশনগুলো এক্সপেরিয়েন্স থেকে আসে। তো সেদিক থেকে আমরা ভাগ্যবান যে এই মুহূর্তে যিনি ভারতবর্ষকে লিড করছেন তিনি একজন এক্সপেরিয়েন্সড মানুষ। এবার ধরুন 2 বছর পর 2029-এ যে কোনো সময় বিজেপি হয়তো জিতলো, হয়তো যোগী আদিত্যনাথ এলো, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে পারবেন না, তার শিখতে টাইম লাগবে 5 বছর 7 বছর। হয়তো বিজেপি হেরে গেল, কংগ্রেস জিতে গেল, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলেন, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে পারবেন না, তার শিখতে সময় লাগবে 5-7 বছর, কারণ তারা এই ব্যাপারগুলোয় নতুন। আচ্ছা, থার্ড যে ব্যাপারটা আমরা ডিকোড করব, সেইটা হচ্ছে প্রথমেই পিএম মোদি যেটা করেন, পরিষ্কার বলে দেন যে দেখুন, আজকের পৃথিবীতে রিসোর্সের অভাব নেই, আজকের পৃথিবীতে যেটার অভাব সেটা হচ্ছে ট্রাস্ট ডেফিসিট রয়েছে আমাদের মধ্যে। তো আমাদের ট্রাস্ট বিল্ড করতে হবে। এবং আমরা এতদিন ধরে খেয়াল করে দেখুন, এটাই তো আলোচনা করছিলাম যে এই ইউএস ইরান যুদ্ধে আমেরিকার ওপর থেকে সারা পৃথিবীর ট্রাস্ট হারিয়ে গেছে। কারণ মিডল ইস্টের দেশগুলো মিসাইলে অ্যাটাকড হয়েছে, আমেরিকা বাঁচায়নি। জাপান, সাউথ কোরিয়ার মতো, তাইওয়ানের মতো জায়গা থেকে আমেরিকা তাদের মিলিটারি সরিয়ে নিয়ে এসছে। তো সমস্ত জায়গায় না আমেরিকার প্রতি ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে, যেটা এই মুহূর্তে কোর ইস্যু সারা পৃথিবীর। সেটা ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে পিএম মোদি ক্লিয়ারলি পয়েন্ট আউট করে মেনশন করে দিয়েছেন, যেটা খুব জরুরি ছিল। কারণ জিওপলিটিক্সে পার্সেন্ট টু পার্সেন্ট শত্রুতার কোনো মানে হয় না, পার্সেন্ট টু পার্সেন্ট মতবিরোধের কোনো মানে হয় না। মানে হয় ঝগড়া হয়, আর্গুমেন্ট হয়, মতবিরোধ হয় ইস্যু ভিত্তিক, যে ভাই কোর ইস্যু এটাকে সলভ করো। এবং ভারতবর্ষ এই ম্যাচিওর্ড কাজটা করে দিয়েছে যে এই মুহূর্তে অ্যাকচুয়াল পৃথিবীর প্রবলেম কি সেটাকে তুলে ধরা সবার সামনে, কোনো রাখ ঢাক না করে, যেটা একটা মিটিংকে ফ্রুটফুল কনক্লুশনের দিকে নিয়ে যেতে পারে। আর না হলে মিটিং তো হতেই পারে হাই হ্যালো, হ্যাঁ আমরা বেশ একসঙ্গে কাজ করব, ওকে থ্যাংক ইউ, ইউ আর গ্রেট পিপল, উই আর গ্রেট পিপল, থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে। এই মিটিংটার কোনো কনক্লুশন হলো না। কিন্তু যে মিটিংয়ে ভারতবর্ষ পরিষ্কারভাবে বিশ্বমঞ্চে তুলে ধরছে ট্রাস্ট ডেফিসিট রয়েছে এই মুহূর্তে সারা পৃথিবীতে দেশগুলোর মধ্যে, এটা ভারতবর্ষকে সারা পৃথিবীর চোখে অত্যন্ত ইম্পর্টেন্ট করে তোলে যে এই দেশটা মিটিংয়ে অত্যন্ত উল্লেখযোগ্য একটা পয়েন্ট প্রথমেই আলোচনার জন্য উপস্থাপন করেছে। ফোর্থ ব্যাপার সেইটা হচ্ছে যে পিএম মোদি
ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে প্রেসদের সামনে, মানে যারা জার্নালিস্ট সাংবাদিক তাদের সামনে লাইভে পরিষ্কার বললেন যে সি ফেয়ারার্স, যারা আমাদের সমুদ্রে নাবিক রয়েছেন, জাহাজে চাকরি করেন, তাদের জীবন, তাদের সিকিউরিটি আটমোস্ট ইম্পর্টেন্সের। ভারতবর্ষের 3 জন নাবিক যে আমেরিকার হেলফায়ার মিসাইল বর্ষণে প্রাণ হারিয়েছেন, ক্লিয়ার একদম সেটাকে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে পিএম মোদি বললেন একটা কাজ হলো, একটা কাজ হলো না। কি হলো? ভারত কিসে সাকসেসফুল হলো? ভারত যেটায় সাকসেসফুল হলো সেইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে সামনে বসিয়ে সারা পৃথিবীর সামনে এটা উল্লেখ করা যে সি ফেয়ারারদের জীবনের ইম্পর্টেন্স এরা দেয়নি, এদের জন্য আমাদের 3 জন নাবিক মারা গেছে, এরা দায়ী। হ্যাঁ, জিওপলিটিক্সে দায়ী করা, কলতলার ঝগড়ায় দায়ী করা দুটো আলাদা। কলতলার ঝগড়ায় বলা যায় তুই ব্যাটা মেরেছিস, জিওপলিটিক্সে বলতে হয় যে ফর দিস সার্কামস্টেন্সেস এদের প্রাণহানি হয়েছে। দুটো স্টেজের পার্থক্য আছে। তো এটাকে আমরা সাকসেসফুলি করে দিতে পেরেছি। আমরা কি পারিনি? আমাদের সাকসেস এটা। আমাদের ব্যর্থতা কি? আমাদের ব্যর্থতাটাও মারাত্মক। দেখুন, এই যে আমেরিকার নিরীহ সিফেয়ারারদের হত্যা করলো, এর জন্য কি হওয়া উচিত ছিল? আপনি গিয়ে কি ডোনাল্ড ট্রাম্পকে একটা ঘুষি মারবেন? এগুলো তো কাজের কথা না। যেটা হওয়া উচিত ছিল আমেরিকার তরফ থেকে অফিসিয়ালি সরি বলা, অ্যাপোলজি চাওয়া, যে সরি বলুন সারা পৃথিবীর সামনে যে উই অ্যাপোলোজাইজ, এইটা ঠিক হয়নি, আমাদের ভুল এটা। বাট ডোনাল্ড ট্রাম্পকে তার টিম পরিষ্কার বলে রেখেছিল যে সরি যেন মুখ দিয়ে আপনার না বেরোয়। সেকেন্ড লেয়ারে চলে আসুন, ডোনাল্ড ট্রাম্প হয়তো সরি বলল না, কন্ডোলেন্সেস অন্তত ওনার মুখ থেকে যদি বের করা যেত তাহলেও ভারতবর্ষের একটু সাকসেস থাকতো। যদি উনি বলতেন যে আমি সহমর্মিতা জানাচ্ছি, কন্ডোলেন্সেস জানাচ্ছি, সেটাও কিন্তু উনি বললেন না। এখানে ভারতবর্ষের সব থেকে বড় ডিপ্লোম্যাটিক ব্যর্থতা সিফেয়ারার ব্যাপারে G7 সামিটে। উনি কেবল অ্যাকনলেজ করলেন যে হ্যাঁ এটা হয়েছে। এর আগে ভারতবর্ষের আরো ব্যর্থতা ছিল, ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে অ্যাকনলেজটুকুও করানো যাচ্ছিল না। উনি কি বললেন? উনি যেটা বললেন সেইটা হচ্ছে আই হার্ড অ্যাবাউট দ্যাট, আমি শুনেছি। ভারতবর্ষের, আমি বলবো ভারতবর্ষ 0 লেভেলে ছিল, সেখান থেকে 10-এ উঠলো। দিয়ে উনি কথাটাকে ঘুরিয়ে বলছেন ইটস আ রাফ প্রফেশন, দেয়ার ইজ নো কোশ্চেন অ্যাবাউট ইট। হ্যাঁ, ওরা যে পেশায় থাকে, এই পেশাটা সত্যি খুব টাফ একটা রাফ পেশা, জীবনের ঝুঁকি থাকে। আরে বল যে জীবনের ঝুঁকি আমাদের জন্য হয়েছে, আমরা মেরেছি। ঘুরিয়ে ফিরিয়ে বলছেন যে ওদের পেশাটাই এমন, মানে যুদ্ধক্ষেত্রে ঢুকে গেছে, কি করব। তো এইটা বলার মাধ্যমে আমি বলবো ভারতবর্ষ 20 পয়েন্ট পেল। দেন উনি বলছেন উই ওয়ার্ক টুগেদার অন ইট, আমরা এটার ওপর কাজ করছি, মানে যাতে ভবিষ্যতে না হয়। উই লাভ অল দোজ পিপল, আমরা ওদের খুব ভালোবাসি, মরার পর ভালোবাসছে। দে আর গ্রেট পিপল, ওরা খুব ভালো মানুষ, মহান মানুষ। এই টোটাল যতদূর ভারতবর্ষ বের করতে পেরেছে আমেরিকার মুখ থেকে, আমি ভারতবর্ষকে 50 দিতাম 100-এ, বাট 50 দেব না, 40 দেব। কেন স্যার? এই অবধি 20 হলো, 30, 40, 50। এই গ্রেট পিপল কথাটার জন্য আমি ডিপ্লোম্যাটিক কোনো নাম্বার দেব না। তার কারণ আপনি যদি ডোনাল্ড ট্রাম্পকে ফলো করেন এবং তার ওয়ার্ড চয়েসের টেমপ্লেটগুলো দেখেন, প্রোফাইলিং করেন, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, ডোনাল্ড ট্রাম্পের নর্মাল কথা টেমপ্লেটের মধ্যেই গ্রেট পিপল শব্দটা আছে, যেখানে সেখানে যাকে তাকে বলে দেয় গ্রেট পিপল। তো আলাদা করে এদের গ্রেট পিপল বলার মাধ্যমে যদি ডোনাল্ড ট্রাম্প না বলে অন্য কেউ বলতো, আমি এটাতে একটা নাম্বার অ্যাড করতাম। ডোনাল্ড ট্রাম্পের নর্মাল টেমপ্লেটেই যেহেতু গ্রেট পিপল কথাটা আছে, তাই এটার জন্য আমি ভারতকে আলাদা কোনো পয়েন্ট আমাদের দিকে আমি অ্যাড করতে পারবো না। তো ভারত যেখানে 100 অ্যাচিভ করতে হতো সেখানে মাত্র 40 পেয়েছে। এটা জাস্ট অ্যাকনলেজমেন্ট, আমি তো এর মধ্যে কোনো কন্ডোলেন্সেস অবধি পৌঁছানো দেখলামই না। এর ওপরের লেভেলটা হতো যেখানে আমি 70 দিতে পারতাম যদি ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে কন্ডোলেন্সেস পাওয়া যেত। আর
190 বা 95 অবধি আমরা পৌঁছাতাম যদি ওদের থেকে অফিসিয়াল সরি পাওয়া যেত, অ্যাপোলজি পাওয়া যেত। সেটা পাওয়া যায়নি। যেমন এখনো পর্যন্ত যদি ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার এদেশে আসে, আমরা আশা করি যে আমাদের এখানে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল সেটার ব্যাপারে ওরা সরি চাইবে। এখনো পর্যন্ত সরি বলেনি এত বছরে। ওরা বলে যে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, ওরাও কন্ডোলেন্স অবধি পৌঁছায়নি, কন্ডোলেন্সের আগে অবধি আছে। তো ওদের মুখ দিয়ে জালিয়ানওয়ালাবাগের ব্যাপারে অ্যাপোলজি চাওয়ানো আর আমেরিকার মুখ দিয়ে সরি বলানো, অ্যাপোলজি চাওয়ানো, এইটা ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক এজেন্ডায় লং টার্মে থাকা উচিত। ভারতবর্ষ কবে অ্যাচিভ করবে জানি না। ওকে, এরপর আমি দুটো ব্যাপার বলবো যারা জিওপলিটিক্স না বুঝে এরা মার কাট এরকম অ্যাটিটিউড নিয়ে চলেন। দেখুন, যদি আপনি অতটা ম্যাচিওর্ড না হন, 140 কোটি দেশকে নেতৃত্ব দেওয়ার ব্যাপার না থাকে, তো মুখে অনেক বাতেলা ফুটানি এসব করা যায়, বাট সেটা প্র্যাকটিক্যাল নয়। ঠিক আছে, আমি আপনাকে দুজন ভারতবর্ষের আইকন তাদের দুটো ডিসিশনের ব্যাপারে বলছি, আর আপনি এক্ষুনি বাড়িতে বসেই ভেবে নেবেন এ বাবা তো ঠিক করেনি, আমি থাকলে দেখিয়ে দিতাম। বিশ্বাস করুন, আপনি থাকলে একটা ব্লান্ডারি করতেন। ঠিক আছে, এই জন্যই এরা দুজন আজও ভারতবাসীর কাছে আইকন। কে কে? আমি দুটো বিপরীত মেরুর নাম নিয়ে এসেছি ইতিহাস থেকে, একজন নেতাজি আর একজন গান্ধীজি। বিপরীত মেরুর মানুষ, তাই না? গান্ধীজিকে যারা আইডল বলে মানেন বা একজন মহান মানুষ বলে মানেন, আমি ওনাকে একজন স্ট্র্যাটেজিস্ট বলে দেখি। আমি জিওপলিটিক্যালি সবকিছুকে স্ট্র্যাটেজি দিয়েই ব্যাখ্যা করতে ভাবতে ভালোবাসি। আপনি খেয়াল করে দেখুন, চৌরি চৌরার ঘটনায় মানুষজন ক্ষিপ্ত হয়ে উত্তরপ্রদেশে একটা ইংরেজ পুলিশ স্টেশনে অ্যাটাক করে এবং পুলিশদের জ্যান্ত পুড়িয়ে মেরে দেয়। গান্ধীজি সঙ্গে সঙ্গে বললেন, আমি এই আন্দোলন তুলে নিচ্ছি। এই আন্দোলন এত হিংস্র হয়ে গেছে, ছি 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 ছি, না না না, একদম ঠিক কাজ করেনি আন্দোলনকারীরা, ছি একদম ভুল, একদম ভুল, আমি তুলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার মনে হলো, হ্যাঁ, এত বড় কাপুরুষ আন্দোলন তুলে নিল, আমরা এই তো 14 জন ইংরেজ পুলিশকে পুড়িয়ে দিয়েছিলাম, তারপরের দিন কি করতেন? আরো 14 জনকে পোড়াতাম স্যার। কচু। আপনার কাছে বন্দুক আছে, আপনার কাছে গোটা দেশে বিপ্লবী নেটওয়ার্ক তৈরি হয়েছে, আপনার কাছে ইন্টারন্যাশনাল স্টেজে ইংরেজদের ভুল প্রমাণ করার মতো শিক্ষিত মানুষদের টিম তৈরি হয়েছে? কিচ্ছু তৈরি হয়নি। ইংরেজরা পরের দিন থেকে এমন পেটাতো, 1 মাস লাগতো না, সারা ভারতবর্ষের গোটা বিপ্লবী নেটওয়ার্ককে শেষ করে দিত। নেক্সট 100 বছর আবার লেগে যেত এই নেটওয়ার্ক যেটুকু তৈরি হয়েছে সেটুকুকে তৈরি করার জন্য। গান্ধীজি সেকেন্ডের মধ্যে নিজের এক্সপেরিয়েন্স থেকে স্ট্র্যাটেজি চেলে দিল, সঙ্গে সঙ্গে বলল, ছি ছি ছি, এসব হিংসা আমরা চাই না, আমি আন্দোলন তুলে নিচ্ছি। ইংরেজরা ধরুন মারতে রেডি, ইংরেজরা আচ্ছা, ওদের নেতাই বলছে আন্দোলন তুলে নিচ্ছে, ভুল করে ফেলেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো নর্মাল কয়েকজনকে অ্যারেস্ট করে ছেড়ে দাও। গোটা ভারতবর্ষের স্বাধীনতা 100 বছর পিছিয়ে যেত যদি ইংরেজরা সেদিন অ্যাটাকটা করতো। নেক্সট 100 বছর কারো সাহস হতো না ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। ঠিক সময় আন্দোলনটাকে উনি বন্ধ করে দিয়েছিলেন। দিস ইজ গ্রেট স্ট্র্যাটেজি, কাপুরুষতা নয়। কারণ তখন রেডি হয়নি আপনার টিম। আপনি কাকে নিয়ে লড়াই করবেন? একা বীরত্ব মুখেই বাতেলা মারা যায়, লড়াই তো স্ট্র্যাটেজি দিয়ে হয়। প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে পারবেন না জিততে। এবার আরেকজনের উদাহরণ দিই, নেতাজি সুভাষচন্দ্র বসু। ওনার বীরত্ব নিয়ে নিশ্চয়ই কারোর মনে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। ওই লেভেলের একজন মানুষের প্রজ্ঞা, সাহস, বীরত্ব কিভাবে হতে পারে? অসম্ভব ব্যাপার। ইতিহাসে এরকম মানুষ হয়তো একবারই জন্মায়। যখন জাপান অ্যাটাকড হয়ে গেল আমেরিকার দ্বারা, যে জাপান মেন সাপোর্ট দিত নেতাজিকে, যখন বার্মা ফল হচ্ছে, সেই সময় নেতাজি আগে কি করলেন? নিজের বাহিনী ডিসম্যান্টেল করে দিলেন এবং বললেন যে এই যে ঝাঁসির রানী ব্রিগেড আছে, আমাদের মেয়েরা রয়েছে, এদেরকে সেফলি বাড়ি পাঠিয়ে দাও, আমরা রিট্রিট করছি, আমরা হার মেনে নিচ্ছি, আগে মেয়েদের বাড়ি পাঠিয়ে দাও। কেন? ওনার বীরত্ব হওয়া হয়েছিল? এ বাবা, ভয় পেয়ে গেছে নেতাজি।
এটাকে বলে প্র্যাকটিক্যাল ডিসিশন। বীরত্ব মানে গোয়ার তুমি নয়। যে জাপানে নিউক্লিয়ার অ্যাটাক হয়ে গেছে, ইংরেজরা আমেরিকার সাপোর্ট পাচ্ছে, এমন ভাবে অ্যাটাক শুরু করেছে, নেতাজি ওই মুহূর্তে দাঁড়িয়ে ক্যালকুলেট করছেন যে অসম্ভব, কোনোভাবে এইবার আমি আর জিততে পারবো না। এখন যদি গোয়ার তুমি করি, যে ইয়াং মেয়েরা, বাচ্চা মেয়েরা আমার বাহিনীতে যোগ দিয়েছে, তাদের সঙ্গে চূড়ান্ত বাজে ব্যাপার ঘটতে পারে, তো তাদেরকে আগে সেফলি তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া দরকার। যদি এখন হার মানতে হয় হার মানতে হবে, ভবিষ্যতে আবার যখন সুযোগ আসবে সুযোগকে কাজে লাগিয়ে আবার দেশের জন্য ঝাঁপাতে হবে। সাময়িক কোথাও দুপা পিছিয়ে যেতে হয়, এটা ক্যালকুলেশন। গোয়ার তুমি করে জেতা যায় না। নেতাজি যদি মনে করতো না না আমার বাহিনী লড়বে, কি হতো? ওই মেয়েগুলো, ছেলেগুলো যারাই ছিল সবার প্রাণ যেত। তার আগে তাদের সঙ্গে চরম অত্যাচার করা হতো, সেটা দিয়ে গোয়ার তুমি হতো, বীরত্ব হতো না। তো এই মুহূর্তেও আপনারা যারা যারা বাড়িতে বসে ভাবছেন যে ঠিক কাজটা হতো, মোদিজি আর জয়শঙ্কর স্যার গেল, গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলল পা রাখ নিউ দিল্লিতে, দেখে নেব তারা কি করতে পারি আমরা, জানিস ইন্ডিয়ান আর্মি আসছে, তোদের মারবে, ডেট টাইম জানিয়ে দিচ্ছি। প্রসেনজিৎ ওরম করতো, থানায় গিয়ে বলতো আপনাদের কিছু বলবো না, যা বলার কোর্টে গিয়ে বলবো। তারপর ওকে গুন্ডারা অ্যাটাক করতো। আর বাংলা সিনেমা বলে ওর গাড়িতে বোমগুলো পড়তো না, গাড়ি এরম এরম করে যেত আর বোমগুলো ঠিক পাশে পড়তো। প্র্যাকটিক্যাল লাইফ হলে গাড়িতেই পড়বে। তো ওটা করা যায় না। ভারতীয় আর্মি কি তৈরি হয়েছে আমেরিকাকে বুঝে নেওয়ার জন্য? আপনারা অতটা বড় লোক, আমেরিকার ইকোনমিকে টক্কর দিয়ে দিতে পারবেন? পারবেন না। তো এই মুহূর্তে আমাদের একটা লক্ষণ রেখার মধ্যে থেকেই আমেরিকার সঙ্গে ডিল করতে হবে। আপনার ইকোনমিকে, আপনার দেশের ডিফেন্সকে, টেকনোলজিকে, ইনফ্রাস্ট্রাকচারকে সেই লেভেলে আগে নিয়ে যেতে হবে যেখানে দাঁড়িয়ে আপনি আমেরিকার সঙ্গে টক্কর নিতে পারবেন। না হলে বাংলাদেশিদের মতো আমাদেরও খিল্লির পাত্র করে দেবে সারা পৃথিবী। বাংলাদেশিরা কি বলছিল, 3 দিনে কি কলকাতা নাকি দখল টখল করে নেবে বলছিল না 2 বছর আগে? তো আপনারা কি কেউ সিরিয়াসলি নিয়েছিলেন? হাসছিলেন। এ ভাই কি করে করবে? আর ওরা তো অত লজিক ভাবে না, আবেগে চলে। বাট আপনি যেহেতু লজিক বোঝেন, আপনি ভাবছিলেন যে ভাই খিল্লির জিনিস কি করে করবে, হয় নাকি? তো আমরা যেন জাতি হিসেবে একটা খিল্লির জিনিসে পরিণত না হই, সেটা দেখতে হবে। যে 1 নাম্বার ইকোনমিকে আপনি বলছেন যাও গিয়ে মোদিজি থ্রেট দিয়ে দাও, আমরা বুঝে নেবো, আমরা বোঝার জন্য তৈরি হইনি, তৈরি হতে চলেছি। ক্লিয়ার? এটুকু ম্যাচুরিটি রাখতে হবে জিওপলিটিক্সে। নেক্সট, এইবার লাস্ট জায়গায় এসছি। এইবার ডোনাল্ড ট্রাম্প বললেন, ওকে যখন জিজ্ঞেস করা হয়েছে ট্রেড ডিল নিয়ে, বাংলাদেশের সংবাদপত্রগুলো যে বিশাল লাফাচ্ছে, মোদিকে খুনি বলেছে ডোনাল্ড ট্রাম্প, মানে পড়াশোনা কম হলে কি হয়, মোদিকে কিলার বলেছে ডোনাল্ড ট্রাম্প। স্যার ঠিকই তো আছে, কিলার মানে তো খুনি, আপনি মাস্টার হয়ে একজন পড়াশোনা জানেন না, রক্ষে করো। অল্পবিদ্যা ভয়ঙ্করী। যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছে ইন্ডিয়ার সঙ্গে আপনাদের ট্রেড ডিল কত দূর, প্রেসিডেন্ট ট্রাম্প তখন বলছে উই আর ভেরি ক্লোজ, অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে, আপনারা ভিডিওটা প্লে করে দেখে নিতে পারেন, গুগল করলে, ইউটিউব করলে পেয়ে যাবেন। অনেক দিন পেন্ডিং রয়েছে, তার কারণ পিএম মোদিকে দেখিয়ে বলছেন এই যে লোকটা, এনাকে বিউটিফুল দেখতে, বিউটিফুল শব্দ উল্লেখ করছে, খুব সুন্দর দেখতে, অ্যাঞ্জেলের মতো দেখতে, দেবদূতের মতো দেখতে, কি সুন্দর সাদা চুলদারি, সাদা জামা টামা পরে এসছে, বাট হি ইজ আ কিলার, ওয়ান অফ দ্য টাফেস্ট, হি ইজ আ টাফ নেগোসিয়েটার, অ্যাকচুয়ালি দ্য টাফেস্ট, এটা উনি বলছেন। বলছে দেখতে এরকম কি সুন্দর ভোলে ভালা টাইপের, দেবপুরুষ টাইপের, বাট যখন নেগোসিয়েট করেন উনি ওয়ান অফ দ্য টাফেস্ট, ওর থেকে টাফ নেগোসিয়েটার কেউ হয় না। এবং হি ইজ অ্যাকচুয়ালি আ কিলার। কিলার মানে, কিলার মানে এখানে খুনি নয়, এখানে কিলার মানে যে নিজের কথা মানিয়েই ছাড়বে, যেন তেন প্রকারেণ নিজেরটা করিয়েই ছাড়বে, আমেরিকার শর্ত কিছুতেই শুনছে না। এই জন্য ভারতের সঙ্গে ডিল এতটা ডিলে হচ্ছে। ভারত নিজের সিদ্ধান্তে অনড়, এটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে কিলার। কিলার মানে বাংলাদেশ করে দিয়েছে খুনি। হ্যাঁ ঠিকই আছে,
একটু পড়াশোনা করুন, মাদ্রাসা থেকে একটু স্কুলে আসুন। না কি করে হবে? কিলার মানে খুনি, কিলারটা কোন কনটেক্সটে ইউজ হচ্ছে সেটা তো বুঝতে হবে। এবং আমরা যারা দীর্ঘদিন ধরে ট্রেড ডিলটা নিয়ে আলোচনা করছি, আপনারা জানেন যে ভারতবর্ষ নিজের ডেয়ারি সেক্টর, ফার্মার সেক্টর এবং জেনেটিক্যালি মডিফাইড শস্য, এই তিনটে নিয়ে একদম অনর, যে আমরা আমেরিকার ডেয়ারি প্রোডাক্টকে এদেশে ঢুকতে দেব না। আমাদের দেশে 7 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে দুধ শিল্পের সঙ্গে যুক্ত, এদের রুটি রুজি নষ্ট করতে দেব না। ওরা হয়তো জানেও না, যারা দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত, যে আমেরিকার ডেয়ারি প্রোডাক্ট এদেশে ঢুকে গেলে কি হবে, ফিনিশ হয়ে যাবে 1 মাসে, দামে টক্করই দিতে পারবে না। ভারতীয় দুধ 1 লিটার 60 টাকা হলে ওরা 30 টাকায় পাঠিয়ে দেবে, কেউ কিনবেই না ভারতীয় দুধ আর বা দুধের কোনো জিনিস, মিষ্টির দোকানও নেবে না। সেইটা আমাদের দেশের মোদিজি রিপ্রেজেন্টেটিভ, বাট আমাদের দেশের অফিসাররা নেগোসিয়েট করে যাচ্ছে অনড়ভাবে। হ্যাঁ, মোদিজি লিড করছেন, বাট যে টিম করছে তাদের রেসপেক্টটা দিন। 35 কোটি ফার্মার আমাদের দেশে, আমেরিকার সবজি একবারে দেশে ঢুকে গেলে আর চাষির সবজি বিক্রি হবে না। এত কম দামে আমেরিকার সবজি এদেশে ঢুকতে পারে কারণ আমেরিকা জেনেটিক্যালি মডিফাইড শস্য করে। 35 কোটি মানুষের জীবন জীবিকা প্রবলেমে পড়ে যাবে, তো ভারতবর্ষ অনড় রয়েছে আমেরিকার সঙ্গে ট্রেড ডিলে। এবং জেনেটিক্যালি মডিফাইড শস্য আমেরিকার, ওটা ঢুকলে এখন কিছু হবে না, বুড়ো বয়সে আমাদের সবার ক্যান্সার হবে। এটার জন্য লড়াই করছে ভারতবর্ষ, যাতে জেনেটিক্যালি মডিফাইড শস্য এদেশে না ঢোকে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? যার যার পক্ষে সম্ভব, একটু ছাদে জায়গা থাকলে, বাড়ির সামনে জায়গা থাকলে, বারান্দায় ব্যালকনিতে টবে জায়গা থাকলে, যেটুকু সম্ভব, একটা টবে একটা লঙ্কা গাছও যদি সম্ভব হয় জায়গা, একটু বাড়িতে বসাবেন প্লিজ। আমাদের সবার মধ্যে যাতে এদেশে একটা কালচার গড়ে ওঠে, আমরা জেনেটিক্যালি মডিফাইড শস্য খাবো না, আমরা এদেশে উৎপাদিত বিশুদ্ধ জিনিস খাবো। স্যার টাইম নেই স্যার, ও সপ্তাহে 1 ঘন্টা চলে যাবে, ডেলি 10 মিনিট করে দিতে হবে। ভগবান না করুন, সবাই সুস্থ থাকুন আপনারা। একবার ওই চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল বা এসব জায়গায় যদি ঘুরে আসেন না, জাস্ট আপনি ওই রোগীগুলোকে দেখলে মনে করবেন, ভাই আমার সপ্তাহে 1 ঘন্টা যাক, আমি অফিসে বা ব্যবসায় 1 ঘন্টা কম টাইম দিই, আমার মাস গেলে 1000 টাকা কম রোজগার হোক, বাট আমি তো ভালো জিনিসটা খাবো। আমি এই ওষুধ মেশানো খাবার খেয়ে বডিতে ক্যান্সার বাঁধতে দেব না। আপনি কি করবেন টাকা রোজগার করে বা এত টাইম দিয়ে অফিসে, বিজনেসে, সবকিছুতে, যেটার জন্য আপনি 1 ঘন্টা ছাদ বাগানে টাইম দিতে পারছেন না? আগে তো আপনাকে সুস্থ থাকতে হবে সারা জীবন, আপনার পরিবারের সবাইকে সুস্থ থাকতে হবে, তাই না? তো এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা পজ করে একটু জানাবেন কমেন্টে কারা কারা করছেন, কারা কারা শুরু করবেন, একটু জানাবেন। নেক্সট আমেরিকা সঙ্গে সঙ্গে ডিগবাজি খেতে শুরু করে দিল। কি বলছে ইফ এনিবডি অ্যাটাকস ইন্ডিয়া উই উইল বি দেয়ার। যদি কেউ ভারতবর্ষকে অ্যাটাক করে, আমরা সেখানে যাব ভারতকে বাঁচাতে। কেন জানেন? কেন আমি পরে আসছি। আমেরিকা ভরসা দিচ্ছে ভারতকে বাঁচাবে। চীন যখন গালওয়ান ভ্যালিতে ঝামেলা করছিল, আমেরিকা এসছিল? আসেনি। পাকিস্তান যখন 1971-এ ভারতের সঙ্গে যুদ্ধ করছিল, আমেরিকা এসছিল? আমেরিকা আসছিল ভারতকে অ্যাটাক করতে। রাশিয়া আমাদের বাঁচিয়েছিল। 2025-এ যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার দিকে, এবং আমাদের যখন অপারেশন সিঁদুরের মতো ঘটনাও ভারতবর্ষ রিয়্যাক্ট করলো, উত্তর দিল, আমেরিকা এসছিল ভারতকে সাপোর্ট করতে? আসেনি, বরং পাকিস্তানকে ব্যাক সাইড থেকে সাপোর্ট করছিল। তো ডোনাল্ড ট্রাম্পের কথায় ভারতবর্ষ বিশ্বাস করে না যে ভারতবর্ষকে আমেরিকা সিকিউরিটি দিতে আসবে। কেন বলছে ভয়। কিসের ভয়? দুদিন আগে আমরা আলোচনা করেছি যে যেই মুহূর্তে ইরানের দিকে অনেকটা চাপে পড়ছে আমেরিকা, সঙ্গে সঙ্গে ভারত এবার ব্যালেন্সিং ফোর্স হবে। ভারত যদি আরআইসিতে যায়, রাশিয়া, ইন্ডিয়া, চায়না ট্রয়কায়, তাহলে চায়না অনেকটা স্ট্রং হয়ে যাবে, আর চীন সেটা খুব করে করতে চাইবে।
আমেরিকা এবার খুব করে চাইবে ভারতকে দলে টানতে, যে চীন তোমাদের অ্যাটাক করতে পারে, আমরা তোমাদের বাঁচাবো। আচ্ছা, এবার চাপে পড়েছো বলে ভারতকে বাঁচাতে এসছো, ভালো। তবে ভারত তোমার সঙ্গে সিকিউরিটির কোনো আশ্বাস চায় না, ভারতের সঙ্গে ট্রেড ডিলটা সুন্দর করে করে নাও, কারণ আমরা পৃথিবীর সব থেকে বেশি জিনিস বিক্রি করি আমেরিকাতে, আমরা আবারও বিক্রি করতে যাতে শুরু করতে পারি এবং টাকা কামাতে পারি। নেক্সট দেখুন, ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছেন হি উইল ভিজিট ইন্ডিয়া ইন দ্য ফিউচার। ইন্ডিয়াতে উনি ভবিষ্যতে আসবেন। G7 মোদির সঙ্গে টকে উনি বলেন, কেন হঠাৎ করে নিজেই নিমন্ত্রণ নিয়ে নিচ্ছে, নিজেই ধরুন আমি ধরুন আপনাকে হচ্ছে আমি তোমার বাড়িতে আসবো, হ্যাঁ সামনের রোববার আসবো, আপনি আমায় নিমন্ত্রণ করেননি। এই যে হঠাৎ করে গায়ে পড়ে খেজুরে আলাপ, নিজেই নিমন্ত্রণ নিয়ে পারলে নিজেই কিচেনে ঢুকে গিয়ে এই তোমার কি রান্না হয়েছে দেখি, ভোটের আগে সব নেতা নেত্রীরা যেরকম করে নিজেই খাবার টাবার বেড়ে খেতে শুরু করে দিচ্ছে। রিলেশন রিপেয়ারের চেষ্টা। আমেরিকা ভারতের সঙ্গে লং টার্ম যে রিলেশন তৈরি করছিল চীনকে কাউন্টার করার জন্য, একা হাতে ডোনাল্ড ট্রাম্প লাস্ট 2 বছরে সেটাকে ধ্বস্ত করে দিয়েছে। এবং সেই জন্য এখন ভুল বুঝতে পেরে বা জিওপলিটিক্যাল আমেরিকার অ্যানালিস্টদের চাপে পড়ে ডোনাল্ড ট্রাম্প খুব করে চেষ্টা করছে এইসব কাণ্ড কারখানা করে রিলেশন রিপেয়ার করার। এবার ভিডিও শেষ হয়ে গেছে, কেউ চাইলে আর না দেখতে পারেন। আর 2-3 মিনিট কিছু বলার আছে। আমরা একটা ছোট্ট মিট আপ করছি, মানে মিট আপ অ্যারেঞ্জ করছি না, একটা জায়গায় যাচ্ছি আমি, আপনাদেরও আহ্বান করছি, এবং সেখানে গেলে দেখা অটোমেটিক হয়ে যাবে। তো সেইটা নিয়ে বলবো, যার যার পক্ষে সম্ভব একটু চলে আসবেন। তার আগে বলে রাখি যে আমাদের আইআইটি ম্যাড্রাসের যে এআই কোর্স, আচ্ছা কোনো কোর্সে ভর্তি হচ্ছে না আইআইটিআই, সব সিট ফুল, ভর্তি নিতে পারবো না, সরি, আবার যখন আসবে জানাবো। আমি পশ্চিমবঙ্গে যতটা পেরেছি মানুষের উপকার করে দিয়েছি, যারা শিখে গেছেন তারা এবার বাকিদের শেখান, সব আমি করলে আপনারা কি করবেন? তো যারা আইআইটি ম্যাড্রাসের এআই কোর্স কমপ্লিট করে ফেলেছেন, স্কিল বাংলার তরফ থেকে যেটা করানো হয়েছিল, যাদের যে ব্যাচের কমপ্লিট হয়ে গেছে তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কেউ যদি আমি এই চ্যানেলে শর্ট সেগমেন্টে একটা ভিডিও আপলোড করে দিয়েছি, কারণ সার্টিফিকেট দেওয়া হলে আমরা ক্লাসে জানাই, অনেকে ক্লাস করেননি লাস্ট ক্লাস, আমরা বলি আমাদের ব্যর্থতা। আমরা তখন মেলে জানাই, অনেকে মেল দেখেন না, আমরা বলি চলো আমাদের ব্যর্থতা। আমরা তখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাই, অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখেন না, আমরা বলি চলো আমাদের ব্যর্থতা। আমরা তখন শর্টস ভিডিও দিয়ে জানাই এই চ্যানেলে, অনেকে শর্টস দেখেন না, আমরা বলি চলো আমাদের ব্যর্থতা। তখন আমি এরকম বড় ভিডিওর মাধ্যমেও আপনাদের জানিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকে সার্টিফিকেট পেয়ে যান। আপনাদের জানানো আমারই দায়িত্ব, শুধু ভর্তি নেওয়া দায়িত্ব নয়, তারপরেও লাস্ট দিন অবধি সাপোর্ট দেওয়া, দুয়ারে সাপোর্ট, এটা আমাদের দায়িত্ব। এই জন্যই স্কিল বাংলা নিজের সুনাম নিয়ে চলে। কাজেই যদি আইআইটি ম্যাড্রাসের এআই ব্যাচের কেউ থাকেন যে হয়তো এখনো সার্টিফিকেট পাননি, এই মেল আইডিতে support@career247.com মেল করে দিন, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন, ফোন নয়, মেল এবং হোয়াটসঅ্যাপ। মেলটা করাটাই বাঞ্ছনীয়, তাহলে আপনি পেয়ে যাবেন সার্টিফিকেট। যারা কন্টেন্ট ক্রিয়েটার ব্যাচে ভর্তি হলেন, ঠিক আছে, তাদের যদি ক্লাস দেখতে কোনো অসুবিধা হয়, আমরা হোয়াটসঅ্যাপে পুরো পাঠিয়ে দিই কি করে ক্লাস দেখবে, অনেকে হোয়াটসঅ্যাপটাই খোলে না, আমরা বলি ঠিক আছে সরি, আমাদের দায়িত্ব। তো তারপর তারা হয়তো অনেক অফিসে আসে, হ্যাঁ আমি ক্লাস পাইনি, আমি বলি কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপটা দেবেন, আর হোয়াটসঅ্যাপে কিছু নেই, ক্লাস পাইনি, একটু দিন না প্লিজ। হোয়াটসঅ্যাপটা খুলি, এই যে আপনাকে সব দিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা দেওয়া হয়েছে, আমি দেখিনি, কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করি না, সব আমার দায়িত্ব। তো কেউ যদি হোয়াটসঅ্যাপ না দেখে থাকেন, ক্লাস পাননি, লিঙ্ক পাননি, বুঝতে পারছেন না, এই নাম্বারে আপনিও মেল করতে পারেন, এই মেল আইডিতে, বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন, আপনাকে ফোন করে সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? তো ভর্তি নেওয়ার পরেও এই রকম হ্যান্ড হোল্ডিং আমরা যে কোনো কোর্সে আমাদের করে থাকি। এখন এই ব্যাচে ভর্তি নেওয়া হবে না, কিছু করার নেই। হয়ে গেল এটুকু বলা। নেক্সট একটা রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? সেটা হচ্ছে আগামী 20শে জুন, মানে এই শনিবার, জামাই ষষ্ঠীর দিন, পশ্চিমবঙ্গ দিবস। 20শে জুন জানেন তো, অ্যাকচুয়ালি যখন ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে গেল, তো বেঙ্গল কি হবে, বেঙ্গল কোন দিকে যাবে, তখন ভোট হলো, এবং বেঙ্গলে 250 জন এমএলএ ছিলেন সেই সময়কার অ্যাসেম্বলি অনুযায়ী,
স্বাধীনতার আগে, কারণ দেশ মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্রিটিশরা চালাতো, বাট প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট তখন কংগ্রেস, মুসলিম লীগ এই সমস্ত দলরাই চালাতো। তো বেশিরভাগ এমএলএ যারা মুসলিম তারা ভোট দিলেন যে আমরা পাকিস্তানে মার্জ হব। তখন দাঁড়িয়ে গেল যে গোটা বেঙ্গল মার্জ হবে পাকিস্তানে, কারণ বাংলার বেশিরভাগ এমএলএ হচ্ছে মুসলিম এবং তারা চেয়েছে পাকিস্তানে যোগ দেবে। তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গোটা বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলে আন্দোলন গড়ে তোলেন যে ভাই জানি বাংলার বেশিরভাগ এমএলএ মুসলিম, তারা ভোট দিয়ে বলেছে পাকিস্তানে যাব, তাহলে বাংলাকে ভাগ করো, না হলে আমরা যারা হিন্দু আমরা বাঁচতে পারবো না। 1946-এর নোয়াখালী গণহত্যা আমরা দেখেছি, কলকাতার গ্রেট ক্যালকাটা কিলিংস আমরা দেখেছি, পাকিস্তানে যোগ দিয়ে নিয়ে আমাদের আবার কচুকাটা করা হবে। তো আমরা আমাদের সেফটির জন্য বাংলাকে ভাগ করো, বাঁচতে গেলে মুসলিম অধ্যুষিত যা অঞ্চল আছে যাক পাকিস্তানে, বাট হিন্দু অধ্যুষিত অঞ্চল আমরা ভারতে থাকবো, আমরা ভারতে যোগ দেব। এবং তখন 20শে জুন 1947 তারিখে বেঙ্গল অ্যাসেম্বলিতে ভোটাভুটি হয়ে যে হিন্দু এমএলএরা কি চাইছে, তারা বলছে না না আমরা ভারতে থাকবো, আমরা যাচ্ছি না পাকিস্তানে। তখন বাংলাকে ভাগ করা হলো যে মুসলিম অধ্যুষিত অঞ্চল পাকিস্তানে যাচ্ছে, পূর্ব পাকিস্তান, হিন্দু অধ্যুষিত অঞ্চল ইন্ডিয়াতেই থাকছে। এটা না হলে পুরো বাংলা একসঙ্গে আমরা প্রত্যেকে চলে যেতাম পাকিস্তানে, পরে যেটার নাম হয়েছে বাংলাদেশ। তো শ্যামাপ্রসাদ মুখার্জি যার মেন অবদানে আমরা ভারতে থাকতে পেরেছি, না হলে গল্প ছিল, তাকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় লেখক মঞ্চ, এসইসি ফাউন্ডেশন এবং বঙ্গীয় গ্রন্থশিল্প পরিষদ, এই 3টে বডির অর্গানাইজেশনের তরফ থেকে কলেজ স্কোয়ারে, আমাদের কলেজ স্ট্রিট কলকাতায়, বিকেল 5টায় এই শনিবার একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি রূপে, আমি যদি খুব ভুল না করি, মাননীয় তথাগত রায় উপস্থিত থাকবেন, যেখানে উপস্থিত থাকবেন প্রফেসর বিমল কুমার নন্দ মহাশয়, যেখানে উপস্থিত থাকবেন শ্যামাপ্রসাদ মুখার্জির নাতনি লেখিকা ডক্টর দেবদত্তা ম্যাডাম, এরকম আরও অনেক জ্ঞানীগুণী মানুষজন। আমি একদম একজন দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে উপস্থিত থাকব। আমারও জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ আছে, বাট আমি সকালে যাব, মাঝখানে চলে আসব, আবার রাতে যাব শ্বশুরবাড়িতে, কারণ জামাই ষষ্ঠী হবে, আবার হতে থাকবে, শ্বশুরবাড়িও যেতে পারবো। কিন্তু যে মানুষটা না থাকলে আমি এখন পাকিস্তানে থাকতাম, সেই মানুষটাকে শ্রদ্ধা জানানোটা খুব জরুরি। তো আমি দর্শক আসনে থাকব, যা আলোচনা হবে সেখান থেকে যা দিশা আমরা পাবো সেই অনুযায়ী ভবিষ্যতেও চলার চেষ্টা করব। কলেজ স্কোয়ার সবাই চেনেন, হাওড়া দিয়ে আসা যায়, শিয়ালদা দিয়ে আসা যায়, মেট্রো হলে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে আসা যায়। যারা যারা এদিকে আছেন, যার শ্বশুরবাড়ি এদিকে, চলে আসবেন, পারলে শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে চলে আসবেন। আমি উদ্যোক্তাদের মধ্যে থেকে এসিসি ফাউন্ডেশনের একজন সক্রিয় মেম্বার, তাকে পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম, তো তিনি বলেছেন সবাই আসতে পারে, কোনো ক্যাপাসিটির ব্যাপার নেই, সবাই আমন্ত্রিত, এটা সকলের অনুষ্ঠান। তো শ্বশুরবাড়ির লোককেও পারলে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? যার বাড়িতে জামাই আসছে, জামাইকে নিয়ে পারলে চলে আসবেন। এই দিনটা আসাটা খুব জরুরি। যারা যারা আসতে পারছেন, যেহেতু আমিও নিজে ওখানে উপস্থিত থাকবো দর্শক আসনে, আপনারা এলে আমি 4টে, 4:30-র মধ্যে চলে আসবো কলেজ স্ট্রিটে, ওখানেই থাকবো, যেখানে মঞ্চ থাকবে, সবাই থাকবে, ওখানেই থাকবো, দেখা তো হয়েই যাবে, ওইটুকু জায়গা, সবাই সবাইকে খুঁজে পেয়ে যাব। তো যারা আসছেন তারা ডেকে নেবেন, দেখা করে নেব, ঠিক আছে? অনুষ্ঠানের বক্তব্য শুনে নেওয়ার আগে পরে আপনাদের সঙ্গে কথাবার্তা হয়ে যাবে। তো আশা করছি অনেকের সঙ্গে দেখা হচ্ছে। এটা একটা রিকোয়েস্ট থাকলো। আর সারা পশ্চিমবঙ্গে সকলে তো এখানে আসতে পারবেন না, সকলের জন্য কি রিকোয়েস্ট থাকলো, আমাদের গোটা দেশকে একসঙ্গে এই জেনেটিক্যালি মডিফাইড শস্যের বিরুদ্ধে দাঁড়াতে প্রত্যেকের বাড়িতে ফলন চাই। কারা কারা করছেন এবং কারা কারা আসছেন, এই দুটো ব্যাপারই আমি কমেন্ট সেকশনে দেখতে চাই। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে ওই দিন কলেজ স্কোয়ারে প্রচুর মানুষের সমাগম ঘটে। সে হয়তো আমাকে চেনে না, আমাকে চেনার দরকার নেই,
শ্যামাপ্রসাদ মুখার্জিকে চিনুক, তার অবদান সম্পর্কে জানুক, আমাদের তো জানতেই দেওয়া হয়নি এতদিন। ঠিক আছে, এটুকু আপনাদের কাছে আবেদন থাকবে, হোয়াটসঅ্যাপে প্রচুর প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করে দিন। আর বাংলাদেশের ভাই বোনদের কি বলবো, কিলার মানে সবসময় খুনি হয় না, পজিটিভ কিছুও হয়, এটুকু তারা বুঝতে শিখুক। থ্যাংক ইউ।